আমি তৃষা। নড়াইলের একটা ছোট্ট গ্রামে আমি থাকি। ঢাকায় অনেকগুলো অফিসে চাকরির আবেদন করেছিলাম। আজকে একটা অফিস থেকে মেসেজ এসেছে জয়েন করার জন্যে, তাই আজকে ঢাকা যাচ্ছি। ঢাকায় আমার এক বান্ধবী আছে, ওর বাসাতেই উঠব। নির্দিষ্ট জায়গায় এসে অনেকক্ষণ ধরে রিক্সার জন্যে দাঁড়িয়ে আছি। যে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি বাটের গলি যাবে কিনা, সেই বলছে যাবে না। কিন্তু কেন কেউ যাচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না। উপায় না পেয়ে আমার বান্ধবী মাহাকে একটা কল করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর মাহা কলটা রিসিভ করলো। কি রে মাহা, বাটের গলিতে তো কোনো রিক্সাওয়ালা যেতে চাইছে না, এখন আমি কি করব? তুই রিক্সাওয়ালাকে বল যে তুর্য ভাই যেতে বলেছে। এই তুর্য ভাই আবার কি? তোকে এখনই এত কিছু জানতে হবে না, তোকে যেটা বলেছি তুই এখন শুধু সেটাই কর। তুই বল যে তুর্য ভাই আমায় নিয়ে যেতে বলেছে, জলদি নিয়ে চলুন, নইলে আমি তুর্য ভাইকে কল করে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখছি। তারপর কলটা কেটে দিয়ে আমি রিক্সাওয়ালাদের কাছে গিয়ে বললাম যে মামা, আমাকে তো তুর্য ভাই নিয়ে যেতে বলেছে। এখন তো আপনারা কেউই বাটের গলি যেতে চাইছেন না, তাহলে আমি কি তুর্য ভাইকে কল করে বলবো বিষয়টা? ব্যাস, অমনি রিক্সাওয়ালা মামা এক কথায় রাজি হয়ে গেল আমাকে বাটের গলি নিয়ে যেতে। রিক্সায় উঠে মনে মনে ভাবতে লাগলাম, কে এই তুর্য ভাই, যার কথা শুনে রিক্সাওয়ালা আমাকে নিয়ে যেতে রাজি হয়ে গেল? ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা, তবে হবে হয়তো কোনো গুন্ডা মাস্তান, নইলে তার নাম শুনে সবাই এরকম ভয় পাবে কেন? সে যাই হোক, তাতে আমার কি? আমিও না কি সব বিষয় নিয়ে যে ভাবনা চিন্তা শুরু করেছি। ঢাকায় এসেছি ছোট্ট একটা চাকরি নিয়ে, কোথায় বড় চাকরির চিন্তা করব তা না, আমি কিসের তুর্যনা সূর্য ভাইয়ের পিছনে পড়েছি। এসব ভাবতে ভাবতে গলির ভিতরে ঢুকে গেলাম। গলির সামনে লেখা এই গলিতে অপ্রয়োজনীয় আওয়াজ করা নিষেধ। এটা দেখে আমি বেশ অবাকই হলাম। এদিকে রিক্সাওয়ালা মামা বারবার হর্ন বাজিয়ে যাচ্ছে। আমি চুপচাপ গলি দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। হুট করে কোত্থেকে একটা ছেলে এসে রিক্সাওয়ালা মামাকে উত্তম মধ্যম পেটাতে লাগলো। আমি তো এই মারামারি দেখে একদম অবাক হয়ে গেলাম। তারপর লোকটা রিক্সাওয়ালা মামাকে রিক্সা থেকে টেনে নিচে নামিয়ে একের পর এক লাথি ঘুষি দিতে থাকলো। এরকম অবস্থা দেখে আমি রিক্সা থেকে নেমে রিক্সার পিছনে গিয়ে লুকালাম। সেই ছেলেটা রিক্সাওয়ালা মামাকে মার দেওয়া শেষ করে রিক্সাটা পিছনের দিকে উল্টে দিল। আমি যেহেতু রিক্সার পিছনে দাঁড়িয়েছিলাম, তাই আমার পায়ের উপর রিক্সাটা পড়ে গেল। আমি ওখান থেকে সরার চেষ্টা করেছিলাম বলে রিক্সাটা আমার পায়ে পড়েছে। আমার পা কেটে যাওয়ায় আমি উঠতে পারছিলাম না। সেই ছেলেটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমাকে বলল, আপনার লাগেনি তো কোথাও? উঠুন উঠুন। লাগেনি আবার? পাটা কতখানি কেটে গেছে দেখুন। সরি, আপনি যে রিক্সার পিছনে ছিলেন সেটা আমি খেয়াল করিনি। ইটস ওকে। আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন। এই মামা, উনি যেখানে যাবেন দিয়ে আসুন, আর দ্বিতীয়বার এই গলিতে ঢোকার পর অকারণে হর্ন বাজাবেন না, ঠিক আছে? মনে থাকে জানো। আমার ব্যাগ কোথায় গেল? এই যে নিন, আপনার ব্যাগটা রিক্সার নিচে চলে গেছিল। তারপর আমি ছেলেটার কাছ থেকে আমার ব্যাগটা নিয়ে রিক্সায় উঠলাম। রিক্সাওয়ালা মামা আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসলো। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাহাদের বাড়িতে ঢুকলাম। মাহা আমায় এভাবে খোঁড়াতে দেখে জিজ্ঞেস করলো, তৃষা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? কথা পরে বলবো, আগে আমার ব্যাগটা ধরে আমাকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আয়, বস এখানে। এখন বল, তোর এভাবে খোঁড়ানোর কারণ কি? আর বলিস না, তোদের এখানে যে এমন গুন্ডা বদমাশের উপদ্রব আছে জানতাম না তো। গুন্ডা বদমাশ মানে? কি হয়েছে সেটা তো আগে বলবি নাকি? আরে আমি একটা রিক্সা নিয়ে গলির ভিতরে ঢুকলাম। অর্ধেক রাস্তা পর্যন্ত আসার পরই হঠাৎ কোত্থেকে একটা ছেলে এসে রিক্সাওয়ালা মামাকে ধরে পেটানো শুরু করলো। আমি এত ডাকলাম আশেপাশের মানুষকে, কিন্তু কেউ আসলো না। লোকটা রিক্সাওয়ালাকে মারার পর আমার পায়ের উপর রিক্সাটা উল্টে ফেলে দিয়েছিল, জানিস? দেখ কতখানি কেটে গেছে। আল্লাহ, অনেকটুকু কেটে গেছে। এ তো দেখছি ঔষধ আনতে হবে। হ্যাঁ রে, আগে একটু পানি খাওয়াতো আমাকে। আর ওই লোকটা কে রে? আসার সময় তোকে যেই তুর্য ভাইয়ের নাম বলতে বললাম, এটাই তিনি? তার মানে এই তুর্য ভাই একটা গুন্ডা?
ওনার নাম বলে গলিতে ঢুকেছি তাই মারলো নাকি? আরে না, এই জন্য না, আসলে উনি অযথা শব্দ করা পছন্দ করেন না। আর উনি এই এলাকার বেশ নামকরা গুন্ডা। এখানে বেশিরভাগ মারামারি এই তুর্য ভাই করে, আর ওনাকে সবাই একটু ভয় পায়। তা না হয় বুঝলাম, কিন্তু উনি রিক্সাওয়ালাকে কেন পেটালো? আর কেন, হয়তো ওই রিক্সাওয়ালা অনেক হর্ন বাজাচ্ছিল তাই। হ্যাঁ তাই তো, মামা তো অনেক বেশি আওয়াজ করছিল। এই জন্যই মার খেয়েছে। তুর্য ভাই নিজেই ওনাকে হাসপাতালে নিয়ে যাবেন, আর সব খরচ উনিই দিবেন। আজব ক্যারেক্টার তো, নিজেই মারবে আবার নিজেই হাসপাতালে নিয়ে যাবে। লোকটা তার সেরা হলে কি হবে, মনের দিক থেকে খুব ভালো। আন্ডা ভালো। তুই এখন ওনার প্রশংসা করা বাদ দিয়ে ওষুধ নিয়ে আয় বোন। আর আন্টি কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না কেন? আম্মু তো একটু বাইরে গেছে, বলে গেছেন আসতে লেট হবে, তুই আসলে তোর রুম দেখিয়ে দিতে বলেছেন। আচ্ছা ঠিক আছে। তারপর মাহা আমাকে আমার রুম দেখিয়ে দিল। ঘরটা বেশ ভালো গোছানো, পরিপাটি একটা রুম। মাহা আমার জন্য ওষুধ কিনতে গেল ফার্মেসিতে। আমি আমার রুমের জানালা খুলে নিচে তাকালাম। দেখলাম মাহা সেই তুর্য ভাইয়ের সাথে কথা বলছে। এখান থেকে ওদের কথা শোনা যাচ্ছে। তুর্য ভাইয়া মাহাকে বলছে, মাহা, তোর বাসায় একটা মেয়ে এসে উঠেছে না আজকে? হ্যাঁ ভাইয়া, উঠেছে তো। এটা কে হয় তোর? আমার বান্ধবী হয় ভাইয়া, গ্রামে থাকতো, ঢাকায় এসেছে একটা ছোট চাকরি করার জন্য। ও, তা এখন থেকে কি এখানেই থাকবে? হ্যাঁ ভাইয়া, এখানেই থাকবে। ও ভালো, নে এটা ধর। এটা কি ভাইয়া? এগুলো ওষুধ। আসার সময় রিক্সা ওর উপরে পড়ে গেছিল, ব্যথা পেয়েছে অনেক, পাটাও কেটে গিয়েছে, আর তাই এটা আনলাম। থাকবে না ভাইয়া, আমি নিজেই যাচ্ছি এখন ফার্মেসিতে, ওর ঔষধ কিনে আনবো। হ্যাঁ নিতে বললাম তো, তুই নে এগুলো, আগে ওকে ওষুধগুলো খেতে বল। লাগবে না ভাইয়া, আমি তো যাবই, আর ওখানে আমার কিছু কাজও আছে। এই, তোকে নিতে বলছি না আমি? নে এটা, আর যা ভিতরে যা এখনই। তুর্য ভাইয়ের ধমক খেয়ে মাহা ভিতরে চলে আসছিল। আমি দোতলা থেকে এসব দেখে হাসছিলাম। মাহা ভিতরে আসার আগেই তুর্য ভাই ওকে আবার ডাক দিয়ে থামালো। এই দাঁড়া, শোন। ভাইয়া বলুন। তোর বান্ধবীর নাম কি? ওর নাম তৃষা। ঠিক আছে। এবার যা ভিতরে, আর গিয়ে ওকে এই ওষুধগুলো খাওয়াবে কিন্তু। ভাইয়া। তুর্য ভাইয়ের এমন কাজ দেখে বুঝতে পারলাম লোকটা আসলেই মন থেকে ভালো, খালি ওপরে ওপরে এমন গুন্ডা। যাই হোক, মাহা ভিতরে এসে আমাকে ঔষধগুলো দিল, আমিও চুপচাপ খেয়ে নিলাম। বিকালের দিকে আন্টি বাসায় আসলো। আমি আন্টির সাথে বেশ কিছুক্ষণ গল্প করে বুঝতে পারলাম এখানে আমার থাকাটা আন্টির মোটেই ভালো লাগেনি, তাই চলে গেলাম নিজের রুমে। পরের দিন ছিল সেই কোম্পানিতে আমার জয়েন, তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম সেখানে। ভেবেছিলাম ভালো একটা জব হবে, আর অন্তত পক্ষে 10,000 টাকা বেতন হবে, কিন্তু এখানে এসে আমি আশাহত হলাম। রিসেপশনিস্ট হিসেবে জয়েন করলাম আমি, বেতন 8,000 টাকা। ভাবতে লাগলাম এই বেতন দিয়ে আমি পড়াশোনা, খাবার দাবার সবকিছু কিভাবে চালাবো। মাহাদের বাসায় থেকে অন্তত পক্ষে বাসা ভাড়াটা তো বেঁচে যাবে, এটাই বা কম কিসের। এসব ভেবেই নিজের মতো করে কাজটা করছি আমি। সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে দেখতে পেলাম আমার পেছনে তুর্য ভাইয়া। আমি তাকে দেখে কোনো কথা না বলে চলে যেতে থাকলাম, কিন্তু লোকটা আমার পিছু করছে দেখে বেশ বিরক্তই হলাম। উনি আমাকে ডেকে বললেন, এই যে শুনুন, এখন তো প্রায় রাত হয়ে গিয়েছে, তাই আমার সাথে আসুন, আমি পৌঁছে দিচ্ছি। আপনাকে অগ্রিম ধন্যবাদ, কিন্তু আমি আপনার সাথে যেতে ইচ্ছুক নই। তাহলে দাঁড়ান, আমি রিক্সা ডেকে দেই। লাগবে না, আমি নিজেই ডেকে নিতে পারবো। ঠিক আছে।
তুর্যের সাথে কথা বলার শেষে আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম, যেন তুর্যের সাথে আর কথা বলতে না হয়। একটু পর একটা বাইকওয়ালা আমার সামনে এসে দাঁড়িয়ে আমার ওড়না ধরে টানাটানি করতে লাগলো আর খারাপ খারাপ কথা বলতে লাগলো। আমি যতই দূরে সরে যাচ্ছি, ছেলেটা ততই আমার পেছন পেছনে এসে আমাকে ডিস্টার্ব করতে লাগলো। ঠিক তখনই তুর্য আমার সামনে এসে দাঁড়ালো আর আমাকে হাত দিয়ে সাইড করে সেই ছেলেটার দিকে শুধু তাকালো। অমনি ছেলেটা সরি ভাই বলতে বলতে সেখান থেকে চলে গেল। আমি বললাম, আপনি এখানে আসলেন কিভাবে? আমায় ফলো করছিলেন? ফলো করলেও তো তোমার কোনো ক্ষতি হয়নি, তাই না? বরং ফলো করেছিলাম বলেই তো আজকে বেঁচে গেলে। আপনি আর আমাকে ফলো করবেন না, বুঝতে পেরেছেন? এই মেয়ে, এই বেশি বার বেড়ে গেছো, তাই না? ভালো করে কথা বলছি তো, তাই কানের গোড়া দুটো লাগালে না বুঝতে পারবে যে তুর্য কি জিনিস। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ, তো এতক্ষণ কি এভাবে কথা বলেছি আমি? তুমি তো আমাকে রাগিয়ে দিচ্ছ। এই রিক্সা দাঁড়াও, এই যাও, এই রিক্সায় ওঠো। আমি আপনার ডেকে দেওয়া রিক্সায় উঠবো না। আবার মুখে মুখে তর্ক করে, কত বড় সাহস! এই তুমি উঠবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? হ্যাঁ, উঠছি উঠছি। তুর্য ভাইয়ের ধমক খেয়ে আমি রিক্সায় উঠে গেলাম। তারপর আমি রিক্সায় আর তুর্য ভাই নিজের বাইকে করে রিক্সার পেছনে পেছনে বাসার সামনে আসলো। আমি বাসায় ঢুকে গেলাম। এভাবেই কিছুদিন চলতে লাগলো। তুর্য ভাই সব জায়গায় আমাকে ফলো করে। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগে না। একদিন আমি জানালার ধারে বসে পড়ছিলাম, তখন নিচে তাকিয়ে দেখি তুর্য ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর আমার জানালার দিকে তাকিয়ে আছে। আন্টি বাজার থেকে আসছিল। তুর্যকে এক নজর দেখে নিয়ে বাসার ভিতরে ঢুকে গেল। সেদিন আন্টি আমাকে কিছু না বললেও পরের দিন আন্টি মাহাকে ডেকে বলল, মাহা, এই মাহা, এইদিকে আয়। হ্যাঁ মা, বলো, ডাকছিলে কেন? কেন আবার ডাকবো? তোর বান্ধবী এখানে আসার পর থেকে পাড়ার গুন্ডা পোকাটে ছেলেগুলো বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে। এতে ওর কি দোষ মা? ওর কি দোষ মানে? এতদিন তো আমার কাছে কেউ এসব বলতে পারেনি। এখন পাড়ার সব মহিলারা আমাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, রাইমা আপনার বাসার সামনে এই ছেলে কি করে? কেন রে, আগে কি আমি এখানে থাকিনি? আমি তো আগেও এখানে থাকতাম। তাহলে আগে তো আমাকে কেউ এই কথা জিজ্ঞেস করতে পারেনি আমাকে। তোর বান্ধবীকে বলবি, যদি ঠিকঠাক ভাবে সাবলীল ভাবে থাকতে পারে তাহলে এখানে থাকা যাবে, নইলে এখানে থাকতে পারবে না। কিন্তু মা, ও কি করেছে? পাড়ার ছেলেরা এখানে দাঁড়িয়ে থাকলে এখানে তৃষার দোষটা কোথায় আমাকে একটু বলবে? শুধু যে ছেলেরা এখানে এসে দাঁড়িয়ে থাকে তা তো নয়, তোর বান্ধবীও তো দেখি মাঝে মধ্যে জানালা দিয়ে উকি ঝুঁকি মারে, চোকাচুকি করে। চরিত্র খারাপ না হলে কোনো মেয়ে এরকম করে না, বুঝছিস? আমি কোনো চরিত্র খারাপ মেয়েকে আমার বাসায় থাকতে দেব না। মা, আসতে বলো প্লিজ, তৃষা শুনতে পাবে। শুনুক, শোনানোর জন্যই বলছি আমি, এমনি এমনি বলছি না। ও না শুনলে নিজেকে শুধরাবে কি করে? হ্যাঁ, ধুর, তুমি সব সময় খালি সব জায়গায় মেয়েদেরই দোষ খুঁজে পাও। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল। হ্যাঁ, এখন তো আমার কথা ভুল মনে হবেই। এখন ওই মেয়ে এসেছে না, ওই মেয়ে সবকিছু তোর কাছে ভালো লাগবে আর আমার সবকিছু তোর কাছে খারাপ মনে হবে। দিনে দিনে চরিত্রটাও তো ওর মতো হয়ে যাবে। এই জন্য আমি এই সব মেয়েকে বাসায় থাকতে দিতে চাই না। তুই তো বান্ধবী বান্ধবী করেই হেদিয়ে মরছিস। একমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি ওকে বাসায় থাকতে দিচ্ছি, জানিস? মা, মানুষের সাথে মানুষ এভাবে কথা বলে? তোমার কথা শুনে তবে অবাক হয়ে যাচ্ছি। আমি এত কিছু জানি না। আর একদিন যদি আমি ওই গুন্ডা ছেলেকে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, তারপর বুঝবি তুই। ওকে আমি এই বাসায় থাকতেই দিব না তখন। এটাই আমার শেষ কথা। আমার ঘর থেকে আন্টি আর মাহার সব কথাই আমি এতক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম, কিন্তু ওদেরকে কিছুই বললাম না। জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম তুর্য এখনো দাঁড়িয়ে আছে। আমি সোজা নিচে গেলাম
আর গিয়ে তুর্যের সামনে দাঁড়ালাম। তুর্য হেসে দিয়ে এখনই কিছু বলতে যাবে, তখন আমি ওকে হাতের ইশারায় আটকে দিলাম। আমি ওকে বললাম, দেখুন তুর্য ভাই, আমি খুব অসহায়। অনেক ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। তারপর এক দুঃসম্পর্কের মামার বাড়িতে আমি আর আমার মা থাকতাম। মা মারা যাওয়ার পর আমি এখানে আসি। এখানে আমার বান্ধবীর বাসায় আমি থাকছি। কিন্তু আপনি যদি এভাবে প্রতিদিন বাসার সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে তারা তো আমার সম্পর্কে খারাপ ভাববে। তারা ভাবছে আমার চরিত্র খারাপ, তাই তারা আমাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে। কি? কে তোমাকে বাসা থেকে বের করে দিতে যাচ্ছে? আমাকে সেটা একবার বলো। তুমি শুধু একবার বলো, তারপর দেখো আমি কি করি। প্লিজ তুর্য ভাই, আমি চাই না আপনি এমন কিছু করেন যার জন্য সবাই ভাবে আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্ক আছে। তাহলে তুমি কি চাও সেটা বলো, আমি তাই করব। আমি চাই আপনি আর আমার সামনে না আসুন। আপনি আমাকে আর ফলো না করুন। আপনি বাসার সামনে এভাবে দাঁড়িয়ে না থাকুন। প্লিজ আমাকে আমার নিজের মতো বাঁচতে দিন। বেশ, এটুকুই? এতেই তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। প্লিজ আর এভাবে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকবেন না। ওরা যদি আমাকে বের করে দেয় তাহলে আমি কোথায় যাব বলুন? এই সামান্য টাকার বেতন দিয়ে ঢাকা শহরে বাঁচা যায় না। এখন এই মাহা আর মাহার পরিবারই আমার শেষ সম্বল। প্লিজ আমার থেকে আমার শেষ সম্বল কেড়ে নেবেন না। ঠিক আছে, আজকের পর থেকে আর কখনো তোমার সামনে আসবো না। তোমাকে আর আমার চেহারা দেখাবো না। বলেই তুর্য ভাইয়া আমার সামনে থেকে চলে গেল। এরপর থেকে সত্যিই তুর্য আমার পিছু করা বন্ধ করে দিয়েছে। এখন আর আগের মতো আমাকে ফলো করে না। তবে হুডি পরা একটা লোককে মাঝে মাঝে আমার পিছনে দেখি। একদিন আমি বাসায় বসে অফিসের কিছু কাজ করছিলাম। এমন সময় কেউ একজন কলিং বেল বাজালো। আমি গিয়ে দরজা খুলতেই সেই লোক আমাকে দেখে অনেক কথা বলতে লাগলো। সে নাকি আমার জন্য রেডিও স্টেশন থেকে চাকরির অফার নিয়ে এসেছে। আরজি হওয়ার জন্য অনেক কিছুই বলল আমাকে। আমি নাকি কবে রেডিও স্টেশনে ভয়েস পাঠিয়ে চাকরির জন্য আবেদন করেছিলাম। শেষে লোকের সাথে কথাই না পেরে আমি বলে দিলাম যে আমি তো কখনো কোনো ভয়েস পাঠাইনি, আর আরজি হওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। তারপর সেই লোক বাসার সামনে থেকে গেল। আমি দরজা বন্ধ করে আবারও ঘরে চলে আসলাম। পরের দিন এক মহিলা এসে বলছে সে নাকি ছোট ছেলেকে আমার কাছে টিউশন পড়াতে দিতে চায়। আমি তাকে খুব ভালো করে বুঝিয়ে বললাম যে আমি টিউশন পড়াতে ইচ্ছুক না, আমারও তো সময় নেই টিউশনি পড়ানোর মতো। তারপর সেই মহিলা এখান থেকে গেল। এরপর থেকে প্রতিদিন একজন করে লোক এসে সেই চাকরির অফার নিয়ে আসে, আর আমি বারবার না করে তাদের পাঠিয়ে দিই। তবুও এদের আশা কমছেই না। এত চাকরির অফার থেকে পাঠাচ্ছে আমার জন্য, এসব আমি ঠিকই বুঝতে পারছিলাম। তার মানে সেই হুডি পরা লোকটাই হচ্ছে তুর্য। পরের দিন যখন সেই হুডি পরা লোকটা আবারও আমার পিছু করছিল, তখন আমি কায়দা করে একটা দেওয়ালের পিছনে লুকিয়ে পড়লাম। আর লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম এটা কি তুর্য নাকি অন্য কেউ। আশেপাশে আমাকে কোথাও দেখতে না পেয়ে সেই ছেলেটা নিজের হুডি খুলে আমাকে খুঁজতে লাগলো। ছেলেটা আসলেই তুর্য আমাকে খুঁজছিল। তখনই আমি দেওয়ালের পেছন থেকে বেরিয়ে ওর সামনে এসে দাঁড়ালাম। তুর্য আমাকে দেখা মাত্রই অন্যদিকে ঘুরে চলে যেতে লাগলো। কিন্তু আমি ওকে ডেকে বললাম, এই যে তুর্য, দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। দাঁড়ান বলছি। হ্যাঁ বলো, তুমি ওখান থেকেই বলো, আমি শুনতে পাচ্ছি। আমার দিকে তাকান। তাকানো যাবে না, সমস্যা আছে। আচ্ছা তাহলে অন্য কোথাও চলুন, এখানে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য সেফ নয়। ওই বাসের মধ্যে ওঠো, আপাতত ওই বাসটা ফাঁকা আছে, কেউ আমাদের দেখতে পাবে না। একদম ফাঁকা? তাহলে আমি ওই বাসে উঠবো না। আমি গুন্ডা মাস্তান হতে পারে, লুচ্চা ছেলে নয়, তাই বিশ্বাস করতে পারো। তারপর আমি আর তুর্যের বাসের ভিতরে উঠলাম। বাসের ভিতরে আমার দোস্তের সামনে বসলো তুর্য। আমি তুর্যকে বললাম, কি সমস্যা আপনার? আপনি প্রতিদিন কাউকে না কাউকে আমাদের বাসায় পাঠাচ্ছেন চাকরির জন্য। আমি কি আপনার কাছে চাকরি চেয়েছি? আমার কোনো সমস্যা নেই। তুমি না বলেছিলে তোমার কাছে ভালো কোনো চাকরি নেই বলে তুমি ঢাকা শহরে নিজের মতো করে বাঁচতে পারছো না? হ্যাঁ, তো সেটা আমার প্রবলেম, তাই না? আমি কি আপনার কাছে একবারও চাকরি চেয়েছি? চাইনি তো। তাহলে আপনি এসব কেন করছেন? কি করছি আমি?
এই যে রোজ রোজ কাউকে না কাউকে আমার বাসায় চাকরির অফার দিয়ে পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন এদেরকে? কারণটা বলুন আমাকে। করলাম, তাতে ক্ষতি কি? মানুষ মানুষের জন্যই করে না, আমিও তো তেমন করলাম। না, এরকম ভাবে কথাটা এড়িয়ে গেলে তো চলবে না। আপনি কেন আমার জন্য এত কিছু করছেন কারণটা আমাকে জানতে হবে। বললাম তো, মানবতার খাতিরে করলাম আর কি। আমি জানি আপনি গুন্ডা, আর গুন্ডাদের মধ্যে এত মানবতা থাকে না। আমাকে বোকা বানানোর চেষ্টা করে কারণটা বলুন। ভালো লাগে তোমাকে, যেন তোমাকে কষ্ট করতে না হয়, তাই করেছি সব। তোমার কষ্ট দেখতে পারি না আমি। তুমি তো বলেছিলে যেন আমি তোমাকে আমার মুখ না দেখাই। হ্যাঁ, এখন তো আমি তোমাকে আমার মুখ দেখাই না, আমি তোমার সামনে যাই না। তুমি বলেছিলে এতেই তুমি খুশি থাকবে। আর তাহলে সামনে না এসে আমি যা করতে পারি সেটা আমাকে করতে দাও। ভালো লাগে মানে? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভালোবেসে ফেলেছি তোমাকে আমি। কি বলছেন আপনি? এসব ভেবে বলছেন তো? আমার অতীত কিন্তু খুব খারাপ, তাই আমি আমার এই জীবনে অন্য কাউকে জড়াতে চাই না। অতীত খারাপ হয়েছে তো কি হয়েছে, বর্তমান তো ঠিক আছে, তাই না? আমি বর্তমান দিয়েই ভবিষ্যৎ সাজাবো। আপনার কি মনে হয় না আপনি ভুল করছেন? একদমই না, আমি একদম ঠিক কাজটাই করছি। ভালোবাসি তোমাকে, তুমি মানো আর না মানো, আমি তোমাকে ভালোবেসেই যাব। চলো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও এখান থেকে। আপনার সাথে আমার আরো কিছু কথা বাকি আছে। তোমার কথা বাকি থাকলেও আমি এখন আর কোনো কথার উত্তর দিতে ইচ্ছুক না। নামো তাড়াতাড়ি, বাস থেকে নামো। তুর্যের কথা শুনে আমি বাস থেকে নেমে গেলাম। দেখলাম তুর্যও আমার পিছনে পিছনে আসছে। তুর্যের এমন সহজ সরল স্বীকারোক্তি আমার বেশ ভালো লেগেছে। সেদিন বাসায় গিয়ে আমি সারা দিন তোদের কথা চিন্তা করেছি। অনেক কিছু ভেবে দুদিন পরে তুর্যের বাসায় গেলাম। বাসায় যেতেই তুর্য দরজা খুলে দিল। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য একদম হাঁ হয়ে গেল। তারপর আমাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে? মানে আমার বাসায়? তুমি তুমি হয়তো ভুল করে অন্য কারো বাসা ভেবে আমার বাসায় চলে এসেছো, তাই না? জি না, আমি আপনার বাসাতেই এসেছি। দেখি সরুন, ভেতরে যাব আমি। বলেই তুর্যকে পাশ কাটিয়ে ভেতরে চলে আসলাম। ভেতরে এসে দেখি এত ময়লা করে রেখেছে ঘরটা, যা বলার বাইরে। হয়তো ঘুমাচ্ছিল, তাই বিছানার এই অবস্থা। আমি তুর্যকে বললাম, এসব কি ঘরের এই অবস্থা কেন? এখানে এতগুলো কাজ ফেলে রেখেছেন কেন? এগুলো আপনার পায়ে বেঁধে না নাকি? ওই আসলে হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছিল, তো ওঠানোর মতো সময় আর পাইনি। পাবেন কি করে? সারাদিন তো থাকেন মারামারি নিয়ে ব্যস্ত। দেখিয়ে কাছের টুকরোগুলো ফেলবো। ডাস্টবিন কোথায়? ডাস্টবিন তো নেই। ডাস্টবিন নেই তাই না? আজকেই আপনি ডাস্টবিন কিনবেন, এটা যেন মনে থাকে। আর এটা কি কম্বল? এত গরমের ভিতরে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমান? মানুষ গরমে মরে যাচ্ছে, আর আপনি কিনা কম্বল নিয়ে ঘুমান? আপনি আজকেই কাঁথা কিনবেন। ঠিক আছে, কিনবো। এটা কি? প্লেটের এই অবস্থা কেন? এই খাবার আপনি কখন খেয়েছেন? উফ, গন্ধ উঠে গেছে। এই, আপনার নাকে কি কোনো গন্ধ চাই না? কি গন্ধ বেরিয়েছে খাবারটা থেকে? কই না তো, আমার নাকে তো কোনো গন্ধ আসছে না। আসবে কি করে? সারাদিন তো থাকেন এই গোডাউনে, আর এই ঘর এত অন্ধকার কেন? আল্লাহ, এত বদ্ধ একটা ঘর। বিশ্বাস করুন, বিয়ের পরে এই ঘরে থাকলে আমি মরেই যাব। দেখুন, আমার না এত বড় ঘর লাগবে না, একটা ছোট গোছানো রুম হলেই আমার হবে। আর বিয়ের পর কি আপনি এমন গুন্ডাই থাকবেন নাকি? না না, তখন তো আর গুন্ডামি করতে পারবেন না। তখন তো আপনাকে একটা কাজ করতে হবে, তাই না? চাকরি করলে তো আপনি সারাদিন বাইরে থাকবেন, আর আমি আপনাকে মিস করব। আচ্ছা, আপনি আর আমি মিলে একটা ছোটখাটো খাবারের দোকান দিব, ঠিক আছে? সেখানে আমি খাবার বানাবো আর আপনি বিক্রি করবেন। তাহলে সব সময় আপনি আমার কাছাকাছি থাকবেন, আমি আপনাকে মিসও করব না। আচ্ছা, আমি যে এতক্ষণ এত কিছু বললাম, আপনি রাজি তো? মানে আপনি আমাকে বিয়ে করতে রাজি তো? ভালোবেসেছি সেই প্রথম দিনেই, তাই রাজি না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা বিয়ে কবে করছি? আজকে? আজকে কিভাবে সম্ভব? আমি তো একটা শাড়ি পর্যন্ত পরে আসিনি।
এতদিন গুন্ডামি করে যা টাকাটা কামিয়েছি তাতে তোমার শাড়ি আমি কিনতে পারবো, চলো। আন্টিকে আর মাহাকে জানিয়ে নিলে ভালো হতো না? মানে ওরা ছাড়া তো এখন আর আমার এই দুনিয়াতে কেউ নেই, তাই না? আমি আমার ছেলেপেলেদেরকে বলে দিচ্ছি, ওরা গিয়ে মাহা আর আন্টিকে নিয়ে আসবে, কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। তারপর তুর্য আমাকে তার সাথে নিয়ে গেল, প্রথমে শপিং মলে, তারপর একটা লেডিস পার্লারে, আর তারপর কাজী অফিসে। সেখানে গিয়ে দেখি মাহা, আন্টি, আমার অফিসের কিছু বন্ধু এখানে হাজির। তারপর নিয়ম মোতাবেক আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে শেষে আন্টি আমাদের দোয়া করে দিলেন। তারপর আন্টি আর মাহা তাদের বাড়িতে গেল, আর আমরা গেলাম তুর্যের বাড়ি। বাসায় গিয়ে আগে আমি আর তুর্য মিলে পুরো ঘর গোছালাম। আসার সময় কিছু ফুল কিনে এনেছিলাম, সেগুলো দিয়ে নিজেরাই নিজেদের বাসর সাজালাম। রাতে আমি রান্না করে তুর্যকে খেতে দিলাম, তুর্য নিজেও খেলো আর আমাকেও খাইয়ে দিল। তারপর গেলাম ঘুমোতে। এক খাটে ঘুমোতে আমারও লজ্জা করছে, ওদিকে তুর্যও কাচুমাচু করছে। এক সময় তুর্য আমাকে বলল, কি ব্যাপার তৃষা, শুয়ে পড়ো তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো শুয়ে পড়বো একটু পরেই, আপনি ঘুমান। একটু পরে কেন, এখনই আসো, কত কাজ আছে আজকে। কিসের কাজ? 21 বছর বয়স তোমার, প্লিজ এখন এটা বলো না যে বাসর রাতে কি করতে হয় সেটা তুমি জানো না। এটা জাতি কিন্তু কিছুতেই মেনে নেবে না। থামো, আমি জানি কিন্তু আমার লজ্জা লাগছে। স্বামীর সামনে আবার লজ্জা কিসের, এদিকে এসো, তোমায় একটু আদর করে। বলেই তুর্য আমাকে এক টানে বিছানায় ফেলে দিল, তারপর নিজে আমার বুকে এসে শুয়ে পড়ল। তারপর আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে এসে আমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে আমায় বলল, তৃষা, তুমি আমাদের বিবাহিত জীবনে শারীরিক সম্পর্কের জন্য মানসিকভাবে রেডি তো? আমি কোনোভাবে জোর করছি না তো? জোরের কি আছে? তুমি আমার স্বামী আর আমি তোর স্ত্রী, আর আমি তোমার স্ত্রী। এটা তো আমাদের মধ্যে স্বাভাবিক বিষয়, তাই না? এই না হলে আমার বউ। এটা বলেই তুর্য আবার আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আস্তে আস্তে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে।